about double transplanting of rice. Many of us are not aware of double transplanting. This is a common practice in Hooghly district, and the farmers have been doing it for the last 100 years or more. It has several advantages. I mean, you have to transplant rice seedling twice. How they are doing it, let's hear it from Alok Das. চারাট পদ্ধতি একটা নতুন পদ্ধতি নয়, এটা অনেক পুরাতন পদ্ধতি। এটা আমার বাবা ঠাকুর দাদা করে এসেছেন। ধান প্রথমে বীজতলায় ফেলা হলো। এবার বীজতলা থেকে ধানটা যখন 16 থেকে 17 দিন বয়স হয়, বীজের ধানের বীজ যখন 16 থেকে 17 দিন বয়স হলো, তখন সেই বীজটাকে মেন বীজতলা থেকে তুলে নেওয়া হয়। তুলে নিয়ে অন্য একটা জমিতে, যেখানে জমিটা রেডি করা থাকে, চষে কাদা করা থাকে, সেইখানে রোয়া করা হয়। এবং রোয়ার দূরত্বটা হবে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এবং একটা গুছিতে কাঠি থাকবে 6 থেকে 7টা করে কাঠি থাকবে, তার বেশি নয়। এবার এই রোয়াটা হলো। এবার রোয়া করার পর এই অবস্থায় থাকবে 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন যখন চারাটা থেকে যাবে বীজতলাতে, তখন সেখান থেকে অনেক পাশ কাঠি ছাড়বে। এবার 20-25 দিন পরে ওই চারাটাকে পুরো তোলা হবে, তুলে আবার পাশ কাঠিগুলো একটা করে ছাড়ানো হয়। ছাড়িয়ে একটা করে কাটি 1 কুলি চারা হিসেবে মেন জমিতে রোয়া করা হয়। এবং এই রোয়া করার ফলে হয় কি না, বীজের কোনো ক্ষতি হয় না। মেন যে ধান গাছটা, সেটার হাইটটা একটু কম হয়ে যায়, এবং ধান গাছটার হাইটটা একটু কম হয়ে যায়, এবং আগড়া চিটা বলে কিছুই হয় না, ফলনটা অনেক বেশি পাওয়া যায়, যার জন্য আমরা চারাটটা করি। এবং এতে শীষের দৈর্ঘ্যটা অনেক লম্বা হয়, ফলনটা বেশি পাওয়া যায়। মেয়াদ কি কমে এতে? না, এতে মেয়াদ কমে না। যেমন মেন যে ধানের বয়স যেমন থাকে, যেমন একটা ধান হয়তো বীজ ফেলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত 120 দিন হয়, এতে 120 দিনই হবে। আমি দাঁতঘানি বা দুধেশ্বর ভ্যারাইটি চারাট পদ্ধতিতে চাষ করি, আমার টাইম কিন্তু 140 দিনই থাকে। এতে কম বেশি তেমন কিছু হয় না, হয়তো 1 সপ্তাহ ডিলে হতে পারে, এর বেশি কিছু না। ধান পড়ে যাওয়ার কোনো ব্যাপার আছে? শক্ত হয়ে যাওয়া? না, ধান পড়ে যায় না, গাছটাতে শক্ত হয় এবং পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পায়, এবং আগড়া চিটা একদমই হয় না, গাছটা শক্ত থাকে। আমার বলাগড় ব্লকে আগে প্রচুর মানুষ করতেন, মাঝখানটা কিছু কমে গিয়েছিল, এখন আবার সেসব মানুষরা আবার এই পদ্ধতি ফিরে আসছেন। কেননা চারাট করলে একটা যেটা হয়, যেটা এবছরে হয়েছে, আমাদের এখানে বন্যা হওয়ার জন্য যাদের নর্মাল বীজতলা ছিল তাদের বীজ নষ্ট হয়ে গেছে, কিন্তু যারা চারাট পদ্ধতিতে বীজ রোয়া করে রেখে দিয়েছিল তাদের চারাট কিন্তু 12-13 দিন গঙ্গার পলি পড়া সত্ত্বেও বীজের কোনো ক্ষতি হয়নি, যেমন বীজ তেমনই বীজতলাতে রয়েছে। 1 বিঘে জমি আমাদের এখানে রোয়া করতে 33 শতকে হিসেবে রোয়া করতে গেলে আমাদের 4টে কিষানের বীজ লাগে। সেখানে চারাট করতে গেলে আপনাকে একটা কিষানের বীজ মানে প্রথমে তুলে ওই গুচি পদ্ধতিতে রোয়া করে রাখতে হবে। এই একটা কিষানের খরচা আপনার এক্সট্রা লাগবে। 24 বীজ হলে একটা কিষানের বীজ বলা হয়, সেটাতে হয়ে যাবে। আর 1 থেকে 1.5 কিলো বীজ হলে যথেষ্ট 1 বিঘা জমি চাষ করতে। দাঁতঘানি এই ধানটা চারাট পদ্ধতিতে রোয়া করা হয়েছিল। 1 কালি করে চারা রোয়া করা হয়েছিল 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্যাপে, এবং এই চারাটা রোয়ার পর বর্তমানে এর পাশ কাঠি বেরিয়েছে 25 থেকে 26টা করে, আপনারা দেখছেন। এবং চারা রোয়ার পর গাছের গ্রোথও খুব ভালো, গাছের ঝাড়ও খুব ভালো হয়েছে, পাশ কাঠি বেশি হয়েছে, কিন্তু অতিরিক্ত পাতা হয়ে যাওয়ার জন্যে টোটাল জমিটার গাছই পাতা হয়ে গেছে। আমরা এটাকে পাতা কেটে দেবো। আপনারা দেখছেন এটা দুধেশ্বর জমির ধান ক্ষেত। এই ধানটা চারাট পদ্ধতিতে রোয়া করা হয়েছিল, এবং বর্তমানে গাছের হাইট হচ্ছে 2.5 থেকে 3 ফুটের কাছাকাছি। এখনও পাশ কাঠি বের হচ্ছে, কিন্তু এবং এই গাছের পাশ কাঠির সংখ্যা বর্তমানে 28 থেকে 30টা। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন দাঁতঘানি ধান চারাট পদ্ধতিতে রোয়া করা হয়েছিল। বর্তমানে ধানের গাছ খুব সুন্দর হয়েছে, এবং প্রত্যেকটা গাছ থেকে শীষ বেরিয়েছে। আপনারা দেখুন কত সুন্দর শীষ বেরিয়েছে, এবং এই শীষগুলো সম্পূর্ণ নিরোগ, এবং কোনো রকম পোকামাকড়ের আক্রমণ এর মধ্যে ঘটেনি। এটা দাঁতঘানি প্রজাতির ধান। এই ধান আপনারা আগের ভিডিওই দেখেছেন, চারাট পদ্ধতিতে রোয়া করা হয়েছিল। বর্তমানে ধান সম্পূর্ণরূপে পেকে গেছে, ধানটা কাটতে হবে। তো আমরা এই ধানের মধ্যে পয়লা ফসল হিসেবে সর্ষে চাষ করেছি। এখানে সর্ষের বীজ ছড়ানো হয়েছে।